আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন সম্পর্কে জানব। আমরা দেখো, আজকে যেহেতু দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাস, তার মানে আমরা প্রথমে সেট ও ফাংশন এই দুইটা কী সেটা সম্পর্কে জানব। আগে আমরা জানব সেট সম্পর্কে। দেখো, সেট মূলত কাকে বলে? সেট মূলত বলে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমন্বয়কে বলা হয় সেট। তাহলে দেখো, বাস্তব অথবা আমাদের চিন্তা জগৎ যে কোনো একটা নির্দিষ্ট বা সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে বলা হচ্ছে সেট। তাহলে ধরো আমরা 1 2 3 এই তিনটাকে আমরা এ সেটের মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি, তাহলে সেটা কিভাবে লিখতে হবে? দেখো, এ সেটের মধ্যে যদি আমরা এই তিনটা উপাদান দিতে চাই, তাহলে আমরা কি করতে হবে? প্রথমে সেট প্রকাশের প্রথম নিয়ম হচ্ছে আমরা কি করব? সেটের উপাদানগুলো সবগুলো কোথায় রাখবো? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। দেখো, এই যে প্রত্যেকটা সেটের প্রত্যেকটা মানকে তার উপাদান বলা হচ্ছে। তাহলে দেখো, আমরা 1 লিখলাম, 2 লিখবো, 3 লিখবো, এবং সেই মানগুলোকে বা সেটের উপাদানগুলোকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। এবং আরেকটি জিনিস, সেটি হচ্ছে আমাদের যে সেটের যে সকল মান আছে বা উপাদান আছে, সেই উপাদানগুলোর প্রত্যেকটার পরে একটা করে কমা হবে। তাহলে দেখো, একটা সেট যদি আমরা প্রকাশ করতে চাই বা একটা সুসংজ্ঞায়িত বস্তুকে বা বস্তু সমাবেশকে আমরা যদি সেটে প্রকাশ করতে চাই, ফার্স্ট অফ অল আমাদের কাজ থাকবে সেটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব। তারপরে থাকবে কি? সেটের যে উপাদানগুলো থাকবে, উপাদানগুলো লিখবো, এবং উপাদানগুলোর এক একটা উপাদান শেষ হয়ে গেলে সেটাকে আমরা প্রত্যেকটার পরে কমা দিব। দেখো, এই 3 পরে কমা দিইনি কেন? কারণ 3 পরে আর কোনো ভ্যালু নেই, কারণে কমা দেওয়ার প্রয়োজন নেই। এবং আরেকটি জিনিস, সেট প্রকাশের জন্য আমরা যেই অক্ষরগুলো নিব সেগুলো সবসময় চেষ্টা করব ক্যাপিটাল লেটার নেওয়ার জন্য। সেটা হতে পারে এ, বি, সি, এক্স, ওয়াই, জেড, পি, কিউ, আর, মানে যেটাই হবে আমরা চেষ্টা করব সবগুলো বড় হাতের নেয়ার জন্য। ঠিক আছে? সচরাচর বড় হাতের অক্ষর দ্বারাই সেট প্রকাশ করা হয়। এবং দ্বিতীয় কাজ হবে, আমরা সেট প্রকাশ করতে চাচ্ছি, সেট প্রকাশের পর সেটাকে আমরা সেটের যে উপাদানগুলো থাকবে, উপাদানগুলো আমরা সেকেন্ড ব্র্যাকেটের মাঝে লিখব, এবং উপাদানগুলোকে আমরা লেখার সময় কি করব? কমা দিয়ে দিয়ে লিখব। এবং এটার ভিতর অবস্থিত প্রত্যেকটা মানই হচ্ছে ওই সেটের এক একটি উপাদান। তাহলে দেখো, পি সেটের উপাদান 3টি, এ বি সি। দেখো, এ সেটের উপাদান 3টি, 1 2 3। তাহলে সেট কিভাবে প্রকাশ করতে হবে, সেটের উপাদান কাকে বলে, সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এখন আমরা দেখব সেট কয় প্রকার। সেট 2 প্রকার। দেখো, সেট আমরা প্রকাশ করব প্রধানত 2 ভাবে, 1 তালিকা পদ্ধতি আর 2 সেট গঠন পদ্ধতি। এখন আমাদের জানতে হবে তালিকা পদ্ধতি কাকে বলে, সেট গঠন পদ্ধতি কাকে বলে, বা সেগুলো দেখতে কেমন। দেখো, আমরা যখন a ইজ ইকুয়ালস টু 3 4 5 6 7 8, দেখো এইখানে কি আছে? এখানে কিন্তু আমাদের এ যে সেটের যে উপাদানগুলো আছে, উপাদানগুলো কিন্তু নির্দিষ্ট করে লেখা আছে উপাদানগুলো। এই যে 3 4 5 6 7 8, এটাকে বলা হচ্ছে তালিকা পদ্ধতি। এবং সেট গঠন পদ্ধতি এভাবে হবে, a ইজ ইকুয়াল টু x such that x স্বাভাবিক সংখ্যা, এবং কি হবে? x এর ভ্যালু, দেখো x এর ভ্যালু 3 এর সমান অথবা 3 থেকে বড়, এবং 8 এর সমান অথবা 8 থেকে ছোট। দেখো, প্রথমটা আমরা কি করেছি? এ যে সেট, এ সেটের প্রত্যেকটা ভ্যালু সরাসরি লিখে দিয়েছি, এজন্য এটাকে বলা হয়েছে তালিকা পদ্ধতি, মানে তালিকা করে দিয়ে দিয়েছি অলরেডি। তারপরে সেট গঠন পদ্ধতি বলা হচ্ছে আমরা সেখানে সেটের যে ভ্যালুগুলো আছে, ভ্যালুগুলো সরাসরি দিব না, তবে ভ্যালুগুলো কেমন হতে পারে লিখিত আকারে সেটা আমরা দিয়ে দিব। দেখো, এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা, এক্স কি হবে? এক্স এর যে ভ্যালুগুলো সেগুলো হবে স্বাভাবিক সংখ্যা। দেখো, 3 4 5 6 7 8 এগুলো আমাদের স্বাভাবিক সংখ্যা, এবং একটা লিমিট দিয়ে দিয়েছি, এক্স এর ভ্যালু 3 থেকে শুরু হবে, 8
পর্যন্ত শেষ হয়ে যাবে, মানে 8কে নিতে পারবে, কারণ এখানে আমি লেস দ্যান অর ইকুয়াল নিয়েছি, এখানে গ্রেটার দ্যান অর ইকুয়াল নিয়েছি, তার মানে ওই ভ্যালুটা নিতে পারবো। তার মানে দেখো আলটিমেট এটার ভ্যালু কিন্তু চলে আসছে আমাদের আগেরটা, 3 থেকে শুরু করব, 3 4 5 6 7 আবার 8 কিন্তু নিতে পারবো। আমরা 3 3.1 3.2 এগুলো নিতে পারছি না কেন? কারণ আমি এখানে বলে দিয়েছি এটা স্বাভাবিক সংখ্যা, আর আমরা জানি 3.1 3.2 মানে দশমিক বা ঋণাত্মক সংখ্যা, এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে না, এই কারণে এইগুলো আমরা এখানে কাউন্ট করতে পারবো না। তার মানে দেখো আলটিমেট কিন্তু এই ভ্যালুটা যেমন ছিল আমাদের তালিকা পদ্ধতিতে, এই যে আমাদের সেট গঠন পদ্ধতির ভ্যালু কিন্তু সেমই বের হয়েছে, শুধুমাত্র একটু পার্থক্য হচ্ছে তালিকা পদ্ধতিতে সরাসরি আমাদের মান দেয়া থাকবে, আর সেট গঠন পদ্ধতিতে আমাদের মান দেয়া থাকবে না, তবে আমাদের মান কেমন হবে সেটার একটা বাহ্যিক একটা রূপ দেয়া থাকবে। তো এটা জানার জন্য কিন্তু আমাদের মানে মানগুলো কেমন হবে এগুলো জানার জন্য কিন্তু আমাদের এই যে স্বাভাবিক সংখ্যা কোনগুলো, পূর্ণ সংখ্যা কোনগুলো, ঋণাত্মক সংখ্যা কোনগুলো, অঋণাত্মক সংখ্যা কোনগুলো, এইগুলো কিন্তু আমাদের জানতে হবে। আর এইগুলো আমরা খুব সুন্দরভাবে প্রথম চ্যাপ্টার থেকে বুঝে এসেছি, এই কারণে আমরা দ্বিতীয় চ্যাপ্টারে এসে এইগুলো সম্পর্কে আমাদের আর বিস্তারিত জানতে হবে না। তারপরেও আমি কিন্তু সবসময় বলে যাচ্ছি যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে সেটা কিন্তু আমি বলে দিয়েছি। সামনে যখন আমাদের পূর্ণ সংখ্যা আসবে তখনও পূর্ণ সংখ্যার সংজ্ঞাটা আমি আবার রিপিট করব, কারণ আমার যে সকল স্টুডেন্ট প্রথম অধ্যায়ের ক্লাসগুলো দেখতে মিস করেছে তারা যাতে এই ক্লাসে এসে স্বাভাবিক সংখ্যা কাকে বলে সেটা যাতে তার মাথার উপর দিয়ে না যায়। তো এখন আমাদের সেট প্রকাশের মাধ্যম দুই প্রকার, সেটা কিন্তু আমরা জেনে ফেলেছি, তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কি সেটাও জেনেছি, সেট গঠন পদ্ধতি কি সেটাও কিন্তু আমরা বাস্তবে দেখেছি। চলো এখন আমরা একটু বইয়ের ভাষায় সংজ্ঞা দেখি। দেখো তালিকা পদ্ধতিতে বলা হয়েছে এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়। দেখো আমরা যেটা করেছিলাম, এখানে আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে উপাদানগুলো লিখেছি এবং একাধিক উপাদান থাকলে সেগুলোর কমা হয়। দেখো এখানে কমা হচ্ছে, কমা দিয়ে আমরা করেছি। এখন আমাদের সেট গঠন পদ্ধতি কি সেটা আমরা একটু দেখি। এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। সাধারণ ধর্মের উল্লেখ থাকে, দেখো এই যে সাধারণ ধর্মের উল্লেখ আছে, যেমন এক্স একটি স্বাভাবিক সংখ্যা এবং এক্স এর ভ্যালু 3-এর সমান অথবা 3-এর থেকে বড়, 8-এর সমান অথবা 8-এর থেকে ছোট। দেখো আমরা কিন্তু এটা বলে দিয়েছি। যেহেতু এ পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম দেয়া থাকে, এজন্য এ পদ্ধতিকে রুল মেথডও বলা হয়। তাহলে আমাদের সেট গঠন পদ্ধতিকে কি বলা হচ্ছে? রুল মেথড পদ্ধতি বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু বইয়ের ভাষায়ও তালিকা পদ্ধতি কাকে বলে, সেট গঠন পদ্ধতি কি সেটা কিন্তু আমরা জেনেছি। এখন আমরা দেখব তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে কিভাবে রূপান্তর করতে হয় এবং সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে কিভাবে যেতে হয় সে ধরনের কিছু ম্যাথ করব আমরা। তো চলো আমরা সেটা শুরু করি। দেখো এখানে আমি একটি প্রশ্ন তুলে নিয়েছি, দেয়া আছে এ একটি সেট, লেখা আছে সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। দেখো প্রথমে আমাদের সেটের দিকে তাকাতে হবে, সেটের দিকে তাকিয়ে কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে সেটের মধ্যে যে উপাদানগুলো আছে উপাদানগুলো কিভাবে আছে। দেখো উপাদানের দিকে তাকালে দেখা যাচ্ছে প্রথম উপাদান আছে 7, তারপরে উপাদান আছে 14, তারপরে আছে 21, তারপরে আছে 28। দেখো এটা কিন্তু আমরা এক নজরে দেখলেই বুঝতে পারছি এগুলো 7-এর গুণিতক। তার মানে কি 7-এর ঘরের নামতা হচ্ছে, তার মানে কি 7 দ্বারা বিভাজ্য, তার মানে এইগুলো সবই 7 দ্বারা বিভাজ্য এবং এইগুলো 7-এর গুণিতক। তাহলে সেগুলো আমাদের কিভাবে লিখতে হবে, দেখো সমাধান করব আমরা। লিখব এ সেটের সকল উপাদান 7 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 7-এর গুণিতক। ঠিক আছে, সবগুলো 7-এর গুণিতক। তাহলে আমাদের সেটটা কিভাবে লিখব? অতএব a ইজ ইকুয়াল টু x such that x 7-এর গুণিতক এবং দেখো 7-এর গুণিতক সেটা তো আমরা জানলাম, কিন্তু 7-এর গুণিতক তো অনেক আছে, অসংখ্য আছে। তাহলে এখানে আমাদের এখন লিমিট দিয়ে দিতে হবে, লিমিটটা হবে x এর ভ্যালুটা
শুরু হবে 0 থেকে, লিমিটটা শুরু হবে 0, মানে 0 থেকে বড় কে আছে 1, এবং x এর ভ্যালুটা 28 এ এসে সেটা মিশে যাবে, এই 28 এর সমান হবে। দেখো x এর ভ্যালু কোনগুলো হবে, x এর ভ্যালু হচ্ছে 7 এর যে গুণিতকগুলো আছে সেগুলো। দেখো 7 এর গুণিতক কে আছে, 0 থেকে শুরু হচ্ছে, তার মানে 7 এর মধ্যে যাবে একবার, 7 1 7, তার মানে এখানে প্রথম ভ্যালুটা চলে আসবে 7, তার মানে 0-র বড় হইতে হবে, আমরা তো বলে দিয়েছি 0-র বড়। তারপরে দেখো 7 দুগুণা কত হচ্ছে 14, তারপরে কত হচ্ছে 3 7 21, 4 7 28, তারপরে 5 7 35, কিন্তু দেখো আমাদের এখানে লিমিট দেওয়া আছে 28-এর উপরে যাইতে পারবে না, 28কে নিতে পারবো, 28-এর উপরে যাইতে পারবে না, তার মানে এই 35টা কিন্তু কাউন্টেবল হবে না, তার মানে এখানে কি হয়ে যাবে আমাদের ভ্যালুগুলো, এইটা হয়ে গেল আমাদের ভ্যালু। দেখো তো আমাদের এ সেটের যে ভ্যালু ছিল সেটাকে আমরা যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি, এখানে এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, দেখো সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলেও কিন্তু আমরা এই ভ্যালুটাই পেয়ে যাচ্ছি। তার মানে দেখো আমরা কিন্তু খুব সহজেই তালিকা পদ্ধতির সেটকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলাম খুব সহজভাবে। কিন্তু শুধু আমাদেরকে একটু বুঝে নিতে হবে যে এই যে তালিকা পদ্ধতিতে যেই মানগুলো দেয়া আছে সেই মানগুলো কোনো একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনেই চলবে। যদি প্যাটার্ন মেনে না চলতো 7 8 9 10 এইভাবে যদি চলতে থাকতো তাহলে আমরা দিয়ে দিতাম এটি একটি স্বাভাবিক সংখ্যা, স্টার্ট হবে 7 থেকে, এন্ড হয়ে যাবে এই 28 এ, 28 এর সমান অথবা 28 এর ছোট হবে, তাহলে কিন্তু আমাদের আবার আমরা এই সেম ভ্যালু পেয়ে যেতাম যদি আমাদের 7 8 9 10 এইভাবে পর্যায়ক্রমে বাড়তে থাকতো। ঠিক আছে, তো চলো আমরা আরেকটি ম্যাথ করে তোমাদেরকে বিষয়টি আরো ক্লিয়ার করে দিই। দেখো এখানে আমি একটি প্রশ্ন নিয়েছি, সি একটি সেট দেওয়া আছে, সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। দেখো আমরা প্রথমে সি সেটের উপাদানগুলো দেখি, দেওয়া আছে -9 -6 -3 3 6 9। তার মানে দেখো এটা প্রথমত কি ধরনের সংখ্যা আছে, দেখো এটা কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা আছে, কারণ আমরা জানি পূর্ণ সংখ্যাকে বলা হয় শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। দেখো এখানে ঋণাত্মক আছে, ধনাত্মক আছে এবং এগুলো অখণ্ড সংখ্যা, এই জন্য এগুলোকে আমরা বলবো কি পূর্ণ সংখ্যা। এই সংখ্যাগুলোকে আবার আলাদাভাবে ক্লাসিফিকেশন করব। দেখো আছে এখানে -9 -6 3 3 6 9, প্রত্যেকটা সংখ্যাই কিন্তু 3 দ্বারা বিভাজ্য, এবং 3 দ্বারা যেহেতু বিভাজ্য তার মানে এটি হচ্ছে 3 এর গুণিতক। তাহলে আমরা এখন এটা লিখতে পারি, এভাবে সমাধান করতে পারি। সি সেটের উপাদান সমূহ পূর্ণ সংখ্যা ও 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 3 এর গুণিতক। ঠিক আছে, যদি 3 এর গুণিতক হয় তাহলে সি সমান আমরা লিখতে পারবো x such that x পূর্ণ সংখ্যা, এটা লিখে রাখি পূর্ণ সংখ্যা, এবং 3 এর গুণিতক, এখানে ও দিয়ে দিই, পূর্ণ সংখ্যা ও 3 এর গুণিতক। এবং দেখো 3 এর গুণিতক যেহেতু তার মানে আমরা ভ্যালু কি দিব, দেখো 0 থেকে কিন্তু স্টার্ট হচ্ছে না, কারণ আমাদের এখানে নেগেটিভ মানও আছে। তাহলে দেখো এখানে ভ্যালু শুরু হবে -9 সমান x, এবং এখানে ভ্যালু হবে কত +9 এর সমান x এর ভ্যালু। তার মানে x হলো পূর্ণ সংখ্যা হবে এবং 3 এর গুণিতক হইতে হবে, এবং সেটা শুরু হবে -9 থেকে শেষ হবে +9 এ গিয়ে। তার মানে দেখো -9 -6 -9 এর ওই পাশে যখন যাব, দেখো আমরা এখান থেকে কিন্তু -3 নিতে পারছি, -6 নিতে পারছি, -9 নিতে পারছি, -12 যখন আসবো তখন কিন্তু এটা এর বাইরে চলে যাচ্ছে, তার মানে -12 আমরা আর নিতে পারছি না। তারপর এদিকে যখন প্লাসের দিকে আসবো, +3 নিব, 6 নিব, 9 নিব, 12 নিতে গেলে তখন কিন্তু আর 12 আমরা নিতে পারবো না, কারণ 9 পর্যন্ত আমাদের লিমিট দেওয়া আছে, 9 পর্যন্ত। ঠিক আছে, 9টাকেই শুধু নিতে পারবো। তো এই হচ্ছে আমাদের
এই যে একটি সেট দেয়া আছে, এই সেট তালিকা পদ্ধতিতে দেয়া ছিল, এই সেটটিকে আমরা সেট গঠন পদ্ধতিতে রূপান্তর করলে আমাদের এই অ্যান্সারটা আসবে। তো দেখো আমরা কিন্তু তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পেরেছি। এখন আমরা সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে যাব, মানে রিভার্স করব। এটা দেয়া থাকবে, এটা থেকে আমরা এইভাবে একটি তালিকা পদ্ধতি তৈরি করব। তো চলো আমরা সেটা দেখি। দেখো এখানে আমি বি একটি সেট গঠন পদ্ধতি নিয়েছি, সেই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব আমরা। তো প্রথমে আমরা এই সেট গঠন পদ্ধতিতে আমরা একটু নজর দিব, দিয়ে দেখব এক্স সাজ দ্যাট এক্স 28 এর গুণনীয়ক। তার মানে কি হবে, 28কে আমরা ভাঙব। 28কে আমরা এভাবে লিখতে পারি 1 ইন্টু 28, সেটাকে আবার ভাঙলে আমরা লিখতে পারি 1 ইন্টু 2 ইন্টু 40, 1 ইন্টু 2 ইন্টু 40কে ভাঙলে আমরা কি লিখতে পারি 2 ইন্টু 7। দেখো তাহলে এটাকে আবার লেখা যায় 1 ইন্টু 4 ইন্টু 7, এরকম দেওয়া যায়, তাই না? কারণ 4 7 28 আর 28 একে 28। তাহলে দেখো এবার দেখো 28-এর গুণনীয়কগুলো হলো 1 2 4 7 14 আর 28। দেখো 28 একে 28, 14 দুগুণা 28, 4 7 28। তার মানে এই হচ্ছে আমাদের 28-এর গুণনীয়কগুলো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সরাসরি কিন্তু আমরা এখানে বি এর মানগুলো আমরা লিখে দিব, মানে 28-এর গুণনীয়কগুলো লিখে দিব 1 2 4 7 14 28। এগুলো কিন্তু তোমাকে ম্যাথের মধ্যে করতে হবে, ঠিক আছে? করে তারপরে তুমি এখানে এই মানটা বসিয়ে দিবে যে বি যে আমাদের সেট গঠন পদ্ধতি ছিল, সেট গঠন পদ্ধতিকে তালিকা পদ্ধতিতে রূপান্তর করলে আমরা এই ভ্যালুগুলো পেয়ে যাব, ঠিক আছে? তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে রূপান্তর করতে পারলাম। এবং এইগুলো যে আমরা লিখেছি এগুলো কিন্তু এইখানে থাকবে। এইটার আগে লিখতে হবে এভাবে যে 28 এর গুণনীয়ক, গুণনীয়ক হচ্ছে এরা। এটা লিখে দিলে তোমাদের সেট গঠন পদ্ধতি ছিল, সেটা থেকে আমরা তালিকা পদ্ধতি রূপান্তর হয়ে গেল। এখন আমরা আরেকটি ম্যাথ দেখে আমাদের ক্লাসটা এখানে শেষ করব। দেখো এখানে আমি একটি সেট গঠন পদ্ধতি নিয়েছি সি, সেটটিকে তালিকা পদ্ধতিতে রূপান্তর করব আমরা। দেখো এখানে কি দেয়া আছে, এক্স সাজ দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে কি, পূর্ণ সংখ্যা কিন্তু শূন্য সহ ঋণাত্মক এবং ধনাত্মক সকল অখণ্ড সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। তার মানে এখানে শুধু বলে দিয়েছে ধনাত্মক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে কি, শূন্য এবং ঋণাত্মক এগুলো বাদ যাবে। এবং বলেছে এক্স স্কোয়ারের ভ্যালু 18 থেকে কি করতে হবে, ছোট থাকতে হবে, 18 ছোট। তার মানে দেখো আমরা এখন শুরু করি, সমাধান এখানে করি। আমরা এখানে লিখি ধনাত্মক পূর্ণ সংখ্যা সমান 1 2 3 4 এইভাবে চলতে থাকবে, তাই না? এখন আমরা কি করব, এই শর্তটাকে আমরা মেলানোর চেষ্টা করব। x সমান 1 হলে x স্কোয়ার সমান কত হয়, 1 স্কোয়ার মানে 1। x সমান 2 হলে x স্কোয়ার সমান হবে 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। 4 18 থেকে ছোট, ঠিক আছে, চলবে। x এর ভ্যালু 3 হলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, এটাও চলবে। x সমান 4 হলে x স্কোয়ার সমান হবে 4 স্কোয়ার মানে 16, এটাও চলবে। x সমান 5 হলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। তার মানে দেখো 18 থেকে এটা আবার বড় হয়ে গিয়েছে, তার মানে এইখানে এসে আমাদের ব্রেক হয়ে যাবে। এই পর্যন্ত আমরা মান নিতে পারবো এবং 25 মানে x এর ভ্যালু 5 আমরা নিতে পারবো না। এখন আমাদের কি হবে, সমাধান হবে c ইজ ইকুয়াল টু কি হবে 1 2 3 4। তাহলে c এর ভ্যালু হয়ে যাবে 1 2 3 4।
তাহলে দেখো আমাদের সেট গঠন পদ্ধতি দেওয়া ছিল, সেটা থেকে আমরা তালিকা পদ্ধতিতে এভাবে নিয়ে আসলাম। তার মানে কি হবে দেখো, ধনাত্মক পূর্ণ সংখ্যা এগুলো, এখানে আমরা মান বসিয়েছি, মান বসানোর পরে আমাদের সেট কিন্তু এটা চলে এসেছে। আমরা এখানে লিখবো অতএব শর্তানুসারে গ্রহণযোগ্য ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহ হলো কি কি ছিল আমাদের 1 2 3 4। অতএব নির্ণয় সেট সি সমান 1 2 3 4। এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো এইখান থেকে শুরু করব, এইটুকু লিখলে আমাদের এটার সমাধান শেষ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে কিন্তু আমরা সেট সম্পর্কে জানলাম। সেট কাকে বলে, সেট প্রকাশের পদ্ধতি দুই প্রকার, এক তালিকা পদ্ধতি, দুই সেট গঠন পদ্ধতি। আমরা কিন্তু তালিকা পদ্ধতি কাকে বলে সেগুলো শিখেছি, সেট গঠন পদ্ধতি কেমন সেগুলো দেখেছি। সেট তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতিতে রূপান্তর করেছি, সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করতে হয় সেটাও কিন্তু আমরা উদাহরণের মাধ্যমে শিখেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।